নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক জমে উঠবে। বর্ষা হোক বা নিম্নচাপের বৃষ্টি, প্রতি বছর ডিভিসি অতিরিক্ত জল ছাড়ায় উঠে আসে গ্রাম বাংলার জল ছবি। পিছু ছাড়ে না দুর্ভোগ। মঙ্গলবার ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে গণডেপুটেশন কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। মলয় ঘটকের নেতৃত্বে মাইথন কম্বাইন্ড বিল্ডিং কার্যালয়ে এই গণডেপুটেশন কর্মসূচি হয়। এদিকে একাধিক জেলায় নদীর বাঁধ ভাঙায় বাড়ছে আশঙ্কা, ক্ষোভ। দেখুন। উত্তরবঙ্গে বিপর্যয়, টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। মরার উপর খাড়ার ঘা ডিভিসি। অনবরত জল ছাড়ার পরিমাণ বাড়ানোয় বেড়েছে একাধিক নদীর জলস্তর, বাঁধ ভেঙে ভেসেছে একাধিক গ্রাম। কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো। বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে, ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায়, গঙ্গা টুবু হয়ে যাচ্ছে। আমাদের জলটা যাবে কোথায়? এখানে জল বৃষ্টি বেশি হলে। তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা সিলট্রেশন করছো না কেন? ডিসিলট্রেশন করছো না কেন? একই ভারী বৃষ্টি, তার উপর না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। সব মিলিয়ে গ্রাম বাংলা এখন বেদিস। তবুও বিরাম নেই জল ছাড়ায়। ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে অনৈতিকভাবে জল ছাড়ার প্রতিবাদে মঙ্গলবার ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল কংগ্রেস। মাইথন কম্বাইন্ড বিল্ডিং কার্যালয়ে এই গণ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতৃত্ব। কম্বাইন্ড বিল্ডিং কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ সভাও হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের একাধিক এলাকায় নদী ও সমুদ্র বাঁধে ভয়াবহ ভাঙন। বাঁধের ভাঙা অংশ দিয়ে নোনা জল ঢুকে প্লাবিত মহিষামারি গ্রামের বিস্তীর্ণ এলাকা। বঙ্কিমবাবু এসেছিলেন, উনিও এসে দেখেছে যে এটা কাজ দ্রুত করতে হবে, কিন্তু আমাদের তো এই রকম ভরসা দিয়ে চলে গেছে। বিডিও এসেছিল বা আমাদের এলাকার পঞ্চায়েত মেম্বার, ওরাও এসেছিল, বলছে যে হবে হবে করে হচ্ছে না। পুরো এলাকা আমাদের ভেসে গেছে, পুরো বিধানমোহন নাগাদ পুরো এলাকা মিনিমাম হলেও 100 বিঘা জায়গা পুরো বরবাদ হয়ে গেছে। পূর্ব মেদিনীপুরের এগরাতেও একই ছবি। ভগবানপুরে কেলেঘাই নদী বাঁধের শিউলিপুরের লকগেট দিয়ে হুহু করে জল এলাকায় ঢুকে যায়। ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে খড়দার বিস্তীর্ণ অঞ্চল। আশঙ্কা যে কোনো মুহূর্তে ভরা কোটালের বানে ঘরবাড়িও নদী গর্ভে তলিয়ে যেতে পারে। এদিকে সুভাষিনী চা বাগানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তোরসা নদীর ভাঙা বাঁধ মেরামতের কাজ। গত রবিবার তোরসা নদীর জলের স্রোতে প্রায় 150 মিটার বাঁধ ভেঙে ভেসে যায় গ্রাম। নদীর জলস্তর কিছুটা কমতেই শুরু হয়েছে আপৎকালীন বাঁধ মেরামতের কাজ। ফি বছর বর্ষা বা দুর্যোগের সময় ডিভিসি অতিরিক্ত জল ছাড়ায় গ্রাম বাংলার যে জল ছবি উঠে আসে, তার থেকে মুক্তি চায় দক্ষিণবঙ্গবাসী। কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ করেন যে ডিভিসি না বলেই জল ছেড়ে দেয়, যার জেরে কিন্তু ভাসতে হয় আমাদের রাজ্যের বিভিন্ন জেলাকে। কেন্দ্র তারা তাদের মতন করে ব্যাখ্যা দিয়ে থাকে। এই বিষয়গুলোই আমরা আজকে আলোচনায় রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশোক রুদ্র, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে অভিজিৎ রায়। অভিজিৎ দা, আপনাকে দিয়েই শুরু করতে চাইবো আমাদের আজকের এই অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে জল জমে যাওয়া বা জল যন্ত্রণার ছবি, তার জন্য দায়ী প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছে, কিন্তু অনেকাংশে ডিভিসিকেই দায়ী করা হয়, যে ডিভিসি না বলে কয়ে জল ছেড়ে দেয়। হাজার হাজার কিউসেক জল ছাড়ে, যার জেরে বাংলার মানুষ বিপন্ন পরিস্থিতি, বিপর্যয়ের মধ্যে রয়েছেন। কি বলবেন? দেখুন, ডিভিসি জল ছাড়ার ক্ষেত্রে আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা সবাই জানেন নির্দিষ্ট একটা নর্মস থাকে। আর এটা যে বারবার বর্ষার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার বলেন যে বেশি করে জল ছেড়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এইসব বলা ছাড়া তার কোনো উপায় থাকে না। দেখবেন এই কিছুদিন পরে ছট পুজো আসছে আমাদের
আমাদের নন বেঙ্গলিদের একটা পূজা, ঠিক সেই সময় বলবে যে জল ছাড়ছে না। যখন এখন পুরো বাংলা ভাসছে, এখন এই কথাটাই পড়ে আছে বলার মতো যে এই মুহূর্তে জল ছেড়ে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেখানে ডিভিআরআরসি যে একটা বোর্ড আছে, সেখানে লোকাল বডিকে এবং লোকাল প্রশাসনকে, সেখানে সেচ ইঞ্জিনিয়ারকে, সবাইকে বলে পরে সমস্ত কিছু আলোচনা করে পর্যালোচনা করে পরে সমস্ত কিছু জল ছাড়া হয়। আর একটা মিনিমাম নিডস থাকে তো জল ছাড়ার, যেটা প্রতিদিন আমাদের এই আসানসোল বা এই ডিবিসির মারফত যেটা ছাড়া হয় সেটাকে ছাড়তেই হয়। এবার এই বছর যখন জল ছাড়া হয় বা যে কোনো জল আগের থেকে ছাড়া হয়, তার একটা নর্মস আছে, 6 ঘন্টা আগে বলা হয় আমার যতটা জানা আছে। এবং এইখান থেকে দুর্গাপুর যেতেও একটা সময় লাগে, সেখানেও একটা বাঁধ আছে। বলুন, প্রতিবার এইরকম যদি বালখিল্য কথা, তাও একটা যদি মুখ্যমন্ত্রী বলেন, তো তার কাছ থেকে কি আশা করা যায়? সে প্রতিবারই এই ধরনের কথা বলে নিজেকে পিঠ বাঁচাবার চেষ্টা করেন, এবারও বাঁচাবার চেষ্টা করবেন, এটাই আশা করা যায় আর কি। অশোকদা, আপনার কাছে আসবো। অভিজিৎদা যেটা বলছেন যে এই ধরনের মানে কোথাও গিয়ে ডিভিসিকে এর ঢাল করা হচ্ছে, আসলে রাজ্যের যে বিপর্যয় তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে, বা সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে, সরকার প্রশাসনের ভূমিকা কোথাও ক্ষোভ রয়েছে, কিন্তু ডিভিসিকে এক্ষেত্রে ঢাল করা হচ্ছে। অভিজিৎ দাদের অভিযোগ এমন। দেখুন, না ঠিক আছে, এগুলো তো কিছু টেকনিক্যাল বিষয় আপনাকে জানতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক বছর ডিভিসি কে জানানো হয় যে এই সময় আপনারা জল ছাড়লে উপযুক্ত সময় বলবেন। এই পরিমাণের বেশি জল ছাড়লে, যেহেতু আপনার মূলত আমাদের মাইথন আর পাঞ্চেত এই দুটো জেলার সাথে যে কানেক্ট, এই দুটো ড্যামের সাথে যে কানেক্টেড দুটো আপনার রিভার আছে, এই দুটো ড্যামের সাথে আপনার বরাকর রিভার অ্যান্ড দামোদর রিভার, এই রিভারগুলোর যে নিচের অংশ এর সাথে, মানে রিভারের আশেপাশে যে উপত্যকা এলাকাগুলো আছে, আপনার জল যদি বেশি ছাড়া হয়, সেক্ষেত্রে আমাদের দুটো বর্ধমান জেলা, আপনার বাঁকুড়া পুরুলিয়া, ওইদিকে আপনার দুটো মেদিনীপুর, এই পুরো এলাকাটা কিন্তু, হ্যাঁ দুটো মেদিনীপুর, পুরো প্লাবিত হয়ে যাবে। এর পিছনে টেকনিক্যাল কারণটা কি? বারবার ডিভিসি কে বলাটা হয় কেন? কেন্দ্র সরকারের শক্তি মন্ত্রকের আন্ডারে আপনার ডিভিসি, তার আন্ডারে ধরুন এই মাইথন ড্যাম বা পাঞ্চেত ড্যাম। যেমন মাইথন ড্যাম্পে, যখন মাইথন ড্যাম গঠন হচ্ছিল, সে না অনেক পুরনো কথা, তখন তার ক্যাপাসিটি টার্গেট করা হয়েছিল 10 লক্ষ আপনার কিউসেক জল ধারণ করতে পারবে। এখন এর ক্যাপাসিটি হচ্ছে 2.5 লক্ষর মতো ছিল, কিন্তু পলি জমে জমে বর্তমানে 1 লক্ষেরও নিচে এর ক্যাপাসিটি গিয়ে দাঁড়িয়েছে। এবার যদি প্রপারলি যদি এই পলিগুলোকে ওঠানো না হয়, যদি ড্রেজিং না করা হয়, তাহলে আপনার জল ধারণের ক্ষমতাটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে ডিভিসি কে জল ছাড়তে হচ্ছে। তো এটা তো দেখার কথা হচ্ছে শক্তি মন্ত্রকের, ডিভিসির এবং আমাদের এই দুটো ড্যাম অথরিটিকে। আজকে জানেন আমাদের এখানে মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আরো বিধায়করা উপস্থিত ছিলেন। তারা আজকে ডিভিসি কম্বাইন্ড বিল্ডিং এ গিয়ে একটা ডেপুটেশন দেয়। এখানে এই দাবিগুলোই হয়েছে। আপনি টেকনিক্যাল কারণ, আপনি ওভাবে এটাকে পলিটিসাইজ করলে মুশকিল। আপনাকে টেকনিক্যাল কারণটা দেখতে হবে যে আপনার ড্রেজিং না করার ফলে দীর্ঘকাল, যতবার আপনি এই রাজ্য সরকারের লেটার দেখবেন, ওখানে বলা হচ্ছে যে প্রপার ড্রেজিং করতে হবে। এবার জল ধারণের ক্ষমতাটা আপনার অর্ধেকের বেশি কমে গেছে। এই যে যেটা অশোকদা বলছেন, এই ড্রেজিং নিয়ে আমরা বারবারই এই ধরনের কথাই শুনে থাকি। মুখ্যমন্ত্রীও বারবারই অভিযোগ করেন যে ড্রেজিং করা হয় না দীর্ঘদিন ধরে। কেন্দ্রের এক্ষেত্রে নিঃসন্দেহে দায়িত্ব থেকে যায়, শক্তি মন্ত্রক তারাই বা কেন, এই যে জলাধারগুলো রয়েছে সেই জলাধারগুলোর ক্ষমতা তো দিনকে দিন বাড়ানো উচিত, কিন্তু উল্টে সেখানে জলাধারের জল ধারণ ক্ষমতাই কমে যাচ্ছে পলি জমে জমে। আচ্ছা, আমি আবার বলছি, আমি প্রথম পয়েন্টটাকে আমি আবার রিটার্ন আমি আবার বলবো যে ডিভিআরআরসি, সেখানে যে তাদের যে একটা বোর্ড গঠন হয়, সেখানে কিন্তু এই তাদের তৃণমূলের তরফ থেকেও বা এই রাজ্য সরকারের তরফ থেকেও যারা রিপ্রেজেন্টেটিভ, রাজ্য সরকারের তৃণমূল তা আলাদা কেউ নয়, তাদের তরফ থেকেও কিন্তু রিপ্রেজেন্টেটিভ থাকে। এবং আপনাকে আমি আবার বলছি, এই সমস্ত কিছু বিষয়কে কেন্দ্র করে যারা লোকাল ইঞ্জিনিয়ার, যারা সেচ ইঞ্জিনিয়ার এবং এরকম 6টা গুরুত্বপূর্ণ জায়গার থেকে, সেখানে ঝাড়খণ্ডের থেকেও যারা রিপ্রেজেন্টেটিভ ডেলিগেটস তারা থাকছে,
তাদেরকে সমস্ত রকমটাকে নিয়ে পর্যালোচনা করার মারফত এবং একটা নির্দিষ্ট জল ধারণ ক্ষমতা, তো এটা বারবার বলার কিছু নেই, আপনারা সবাই জানেন যে একটা যে কোনো নির্দিষ্ট বাঁধের জল ধারণ ক্ষমতা একটা নির্দিষ্ট পরিমাণ মতো থাকে এবং সেখানে ডেলি নিডসের অনুযায়ী সেখানে একটা জল ছাড়তে হয়। আপনি কি করবেন যদি মাইথন ড্যাম্পের যদি জলাধারে অভিযোগ ওঠে যে যখন জলের প্রয়োজন হয় তখন ডিভিসি জল ছাড়ে না, যে কারণে এই আসানসোল চত্বরে এই গ্রীষ্মকালীন একটা জল সংকট ভুগতে হয়। আসানসোল দুর্গাপুর এই অঞ্চলগুলো একদম ভুল তথ্য যদি আপনি বলছেন না, এইটা যদি আপনাদেরকে বলে থেকে থাকে কেউ, মানে এই অভিযোগ তো ওঠে, আপনি বলুন যে আমাদের মাইথন এটা ওঠানো হয়, এখানে অনেকটা রাজনৈতিকরণও আছে এই কথাগুলোর পেছনে, এই ন্যারেটিভসগুলোর পেছনে, যে যদি গ্রীষ্মকালে আমি বলি যে জল দিচ্ছে না ডিভিসি, তাহলে আমি কেন্দ্রের উপর একটা আঙুল তোলার জায়গা পাচ্ছি। আবার যদি বলে ছটঘাটের সময় বেশি করে জল ছেড়ে দিয়েছে, শ্রদ্ধালুরা এখানে কিভাবে কাজ করবে বা জল ছাড়ছে না কিভাবে করবে না, এরকম একটি চলে। আমি আবার আপনাকে বলছি, আমি আবার রিপিট করছি যে দেখবেন এই এখনই এই জাস্ট যতজন আজকে এইখানে আন্দোলনে সরব ছিল, ঠিক তারাই যতজন আজকে এখানে আন্দোলন করেছেন বা যেখানে সভা মঞ্চ করা হয়েছে, ঠিক সেই ফেসগুলোকে আপনি দেখবেন এই কিছুদিন পর ছটঘাট হবে, তখন বলা হবে জল কম ছেড়ে দেওয়া হয়েছে কিংবা জল বেশি ছেড়ে দেওয়া হয়েছে। এটা গত বছর এই চ্যানেলে এইখানে বসেই আমি বলেছিলাম আপনাদেরকে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। আজকে আপনি বলুন, আজকে আসানসোল তথা আসানসোল শহরতলি বা যে শহরগুলো এই ডিবিসির আন্ডারে পড়ছে, যে গ্রামগঞ্জগুলো পড়ছে, সেই জায়গাগুলো আপনি বলুন তো। আসানসোল দুটো নদীর কিনারাতে, উপত্যকায় আমাদের আসানসোল একটা অজয়, একটা আমাদের আমাদের দামোদর। আপনি বলুন তো কোন গ্রাম কোন জায়গাটা আমাদের আসানসোল দামোদর নদীর জলে ভাসে? উত্তর হবে একটাও গ্রাম না। আসানসোল যতটা না নদীর জলে ডোবে তার থেকে বেশি ডোবে নালার জলে। জল নিকাশি ব্যবস্থা একেবারে মানে ধ্বংস হয়ে গেছে। আসানসোল এবং কলকাতাও আপনি দেখুন যে তারা নদীর জলে ডোবে না, বেশি ডোবে নালার জলে, এবং সেটা ড্রেনেজ যে ব্যবস্থা, যে ড্রেনেজ সিস্টেম, সেটাকে দীর্ঘদিন আজকে সিপিএমের জমানায় 34 বছর সেটা নিয়ে ছেলে খেলা করা হয়েছে, আজকে 15 বছর আরো বেশি করে ছেলে খেলা নয় আর অনেক কিছু খেলা হচ্ছে। যার কারণটা কি বলবেন? অর্থাৎ আপনারা যেমন এই ড্রেজিং এর দাবি তুলছেন, সেই কারণে দামোদরের জল এসে পড়ছে, রাজ্যের একাধিক জেলা ভেসে যাচ্ছে, ড্রেজিং করা হচ্ছে না, জলাধারগুলোর ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। পাল্টা অভিজিৎ দ্বারাও বলছেন যে ড্রেনেজ সিস্টেম সেটাও তো ধ্বংস হয়ে গিয়েছে কোথাও গিয়ে, বা রাজ্যের আন্ডারে যে সমস্ত নদীগুলো রয়েছে বা রাজ্যে যে নদীগুলো বলা যেতে পারে অন্তত জেলা প্রশাসন সেই নদীগুলো দেখভাল করা উচিত, সেখানেও তো ড্রেজিং হয় না দীর্ঘদিন ধরে, ফলে তো নদীগুলোরও কি জল ধারণ ক্ষমতা কমে যায়নি? এবং অবিন্যস্তভাবে অবৈজ্ঞানিকভাবে বালি পাথর তুলে নেওয়া হচ্ছে, সেটা কি কোথাও কি প্রভাব পড়ছে? প্রথম এক করে আসছি আমি। প্রথম কথা যেটা অভিজিৎ বাবু বললেন যে প্রত্যেক সরকারের প্রতিনিধি থাকে, প্রতিনিধিরা থাকেন, তাদের বক্তব্য দেন, কিন্তু ইমপ্লিমেন্ট তো অথরিটিকে করতে হবে, ডিভিসি অথরিটিকে। ডিভিসি যদি সেই কাজটা না করে তাহলে প্রত্যেকবার একটা করে মিটিং করার কোনো মানে হয় না। আপনি মিটিং করবেন, মিটিং এর মতো হবে, ওটা আর ইমপ্লিমেন্ট হবে না। আপনাকে যতক্ষণ না এর মিনিমাম 2.5 লক্ষ ক্যাপাসিটিতে যদি আপনি নিয়ে যান মাইথন ড্যামকে, তাহলে আপনাকে এই হারেতে জল ছাড়তে হবে না। এই প্রত্যেক দিন ধরুন 15,000 16,000, একদিন 55,000 কিউসেক জল ছেড়েছে, এটা ছাড়তে হবে না। আর দ্বিতীয় যে বিষয়গুলো উনি অভিযোগ করলেন একটা পলিটিক্যাল জায়গা থেকে, আমাদের এই আসানসোল এলাকাটা এই নদীর এলাকা থেকে একটু ওপরে, তাই স্বাভাবিকভাবে এখানে সত্যি কথা জল ঢোকে না। আর উনি যেটা আরেকটা বলছেন যে এখানে নালার জল, ড্রেনের জল, এটা একটা জায়গা উনি ঠিক বললেন যে সিপিএম এর সময় থেকে এই জায়গাগুলোকে দখল করে 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 সব ঝোপড়ি টপড়ি অন্য লোক ব্যবসায়ী দিকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের সরকার এসে এই জায়গার মধ্যে মানবিক জায়গাটাকে দেখে চেষ্টা করছে যতটা। একই অবস্থা রয়েছে। আমি সেটাই বলছি আপনাকে, কোনো মানুষকে সরাতে গেলে ওই জায়গা থেকে তাকে তো একটা রিপ্লেসমেন্ট আপনাকে দিতে হবে। আপনি তো একটা মানবিক সরকার, সে তো আর ঘাড়ে ধাক্কা দিয়ে সরাবে না। কিছু জায়গা এমন হয়েছে এই যে ড্রেনেজ সিস্টেম, সেখানে কিছু মানুষকে দোকানপাট করতে দিয়ে দেওয়া হয়েছিল পুরনো সময় থেকে, আপনার বসবাস করতে ঝোপড়ি ইত্যাদি বানিয়ে নিয়েছিল। তো এই সরকার আসার পরে সেগুলোকে বা স্থানীয় প্রশাসন
সেগুলোতে পদক্ষেপ করে আস্তে আস্তে করছে। তো সময় লাগবে, আপনি 35 বছরের কাজ কি করে এত তাড়াতাড়ি করবেন? এটা তো শর্ট করে হয় না। আমাদের সরকার, আমাদের লোকাল প্রশাসন এসে এর মধ্যে অনেকটাই করতে পেরেছে। আগামী দিনে এই যে আপনি লোকালের উনি যেটা বললেন যে কয়েকটা জায়গা, পুরো জায়গায় তো নয়, হ্যাঁ কয়েকটা জায়গায় গাড়ুই নদী টদীগুলোর জন্য কিছুটা অসুবিধা হয়, তার জন্য একটা প্ল্যানও করা হয়েছে, সেগুলো নিশ্চিতভাবে ইমপ্লিমেন্ট হবে। কিন্তু যেটা সবচেয়ে বড়, এটার জন্য তো নিশ্চয়ই একটা ছোট অংশ ক্ষতিগ্রস্ত বা প্লাবিত হয়। কিন্তু এখানে যেটা বক্তব্য, এই মাইথনের জন্য যে বারবার যে এই বড় একটা ম্যাসিভ একটা ধরুন ঘটনা ঘটছে, যেটাকে ম্যাডমেডই মাননীয় সিএম বলছেন, আমরাও তার সাথে একমত, যে এই যে ম্যানমেড বন্যাটা, এটা যদি আপনার ডিভিসি যদি একটু মানবিক ভাবে এটাকে দেখেন, সেক্ষেত্রে এটা হবে না। ওরা যদি ড্রেজিংটা করে তাকে তার বর্তমান ধারণ ক্ষমতা 2.5 লক্ষ কিউবিক ক্যাপাসিটির কাছাকাছিও যদি নিয়ে যান, তাহলে এই ঘটনা ঘটবে না। এবং প্রত্যেকবার একই কথা বলে, অশোকদা বুঝতে পেরেছি, আবারও বিরতির পরে এই আলোচনায় ফিরবো। অশোকদা থাকুন এবং অভিজিৎ দাও থাকুন, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি অভিজিৎ দা আবারও আপনার কাছে যাব। যে কথা অশোকদা বললেন এবং এই বক্তব্য আমরা বারবার মুখ্যমন্ত্রীর মুখেও শুনে থাকি যে ম্যানমেড বন্যা, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছে, কিন্তু আসলে কোথাও গিয়ে মানুষের দ্বারা সৃষ্টই এই বন্যা। কারণ হচ্ছে ডিভিসি জল ছেড়ে দিচ্ছে এবং কোথাও কোনো মানে রাজ্যকে জানানো হয় না। এই যদি বিষয় হয়, রাজ্য এবং কেন্দ্রের তো একটা সহাবস্থান থাকবে এবং তারা দুজনেই কোথাও গিয়ে মানে একটা জায়গাতে আসবে কথা বলে, তারপরে বিষয়টা হলে কোথাও তো মনে হয় কারোরই কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সেটা এই কমিউনিকেশনের একটা অভাব কি রয়ে যাচ্ছে? দুতরফেই অভাব কি রয়ে যাচ্ছে? প্রথমত দেখুন, আমাদের এখানে যে কোনো যেটা আমরা যেমন যখন কোনো কাজ করি, যেমন ফেডারেল স্ট্রাকচারে কাজ হয়, তেমনি আমাদের যে কোনো যখন এই ধরনের বোর্ড মিটিংগুলো হয়, সেগুলোও কিন্তু সেই রকম একটা স্ট্রাকচারে হয়। আমি অশোকবাবু 3খানা পয়েন্ট ছোট্ট করে বিশ্লেষণ করব। প্রথমে উনি 3টে পয়েন্ট বললেন। উনি বললেন প্রথমে যে 35 বছর সিপিএমের যে ব্যাপারটা ড্রেনেজ সিস্টেমটা করে রেখেছেন, সেটা মাত্র 15 বছরে ভরানো যায় না। তাহলে আমি তাহলে ওনাদেরকে একবার মনে করিয়ে দিই, যদি অপ্রাসঙ্গিক, তাহলে 72 বছরের কোনো যদি কেউ সেই রকম কোনো কিছু কাজ করে রেখেছে, সেটাও কিন্তু মাত্র 10 বছরে বা 12 বছরে ভরানো যায় না। আচ্ছা, পয়েন্টে আসছি। সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, কিছুদিন আগে আপনি বললেন কিছু বালির ব্যাপার। আমাদের এখানে আমি একটু ইন্টারভেন করি আপনার কথা একটু ইন্টারভেন করি। একটা জায়গা আমার বলার, যেটা 35 বছরের কথা, মানে যদি তুলনা করেন 35 বছরের সঙ্গে 72 বছরের প্রিভিয়াস 72 বছরের কেন্দ্রীয় সরকারের, এই 72 বছরের মধ্যেও কিন্তু বিজেপির সরকারও ছিল, কিন্তু এই 35 বছরের মাঝখানে অন্য কোনো দলের সরকার ছিল না। আমি বলতে চাইছিলাম যে সিংহভাগটাই আর কি 72 বছর, বুঝলেন না? ঠিক আছে, যেটা পয়েন্ট হচ্ছে যে দেখুন, কিছুদিন আগেই কিন্তু আমরা একটা নিদর্শন দেখেছি এখানে, যে কিভাবে প্রাকৃতিকভাবে আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিংয়ের তো একটা জায়গা আছে, সেখান থেকেও ম্যানমেড বন্যা যে বারবার বলা হচ্ছে, ম্যানমেড বন্যা আমি 100 বার একদম সহমত প্রকাশ করছি। কিন্তু ম্যানমেড বন্যাটা কোন দিক থেকে দেখা উচিত জানেন? অ্যাসপেক্ট অফ থিঙ্কিংটা হওয়া উচিত যে এই আসানসোলে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে একটা বড় জল প্রকল্প কালাঝরিয়ার ভেঙে পড়েছে। সেটা দীর্ঘ দিন থেকে সেখানে যেভাবে বালি উত্তোলন হয়েছে এবং যেভাবে আনসাইন্টিফিকভাবে ওইটাকে অবাধ যেটাকে বলে বালিকে তোলা হচ্ছে। এবং কিছুদিন আগেও, এই 2 দিন আগে আমাদের এই বালির যারা ড্রাইভার আছে তারাও পর্যন্ত স্ট্রাইক করেছিল এই ডুবুরি চেকপোস্ট। সেটা হচ্ছে মাইথনেরই সব থেকে সামনের চেকপোস্ট, যে সেখানে পুলিশ প্রশাসন এবং এখানে স্থানীয় লোকাল নেতাদের যোগ সাজেছে যেভাবে বালি উত্তোলন হচ্ছে, সেটা তো 100 বার একটা ভাইটাল পয়েন্ট, যে নদী তার চরিত্র হারিয়ে ফেলছে। আপনারা এটা কেন একবারও বলছেন না যে আমরা আজকে যে অশোকবাবু এই কথাটা বলছেন, যেখানে আজকে আমরা সভাস্থল দেখছিলাম, সেখানে অনিমেষ বাবুকে আমি দেখছিলাম বসে থাকতে, আমাদের লোকাল কাউন্সিলর। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অশোকবাবু গাড়ুই নদীর কথা বললেন। আমি তো অভিজিৎদা বললাম যে এই যে অবৈধভাবে বালি তোলা, পাথর তোলা, একবার আমাকে বলতে দিন। এটা আমাকে এই ঘটনাগুলো তো কোথাও গিয়ে এর জন্য কি দায়ী নয়? এটা পয়েন্টটা খুব ভাইটাল।
কোনটা? হ্যাঁ বলুন। না, আমি যেটা বলতে চাইছি যে উনি গাড়ুই নদীর কথা বললেন না, তো আমি গাড়ুই নদীর নিয়ে দুটো লাইন বলে দিচ্ছি, খুব ভালো লাগবে আপনার শুনতে। গাড়ুই নদীর ড্রেনেজ ব্যাপার, অ্যাকচুয়ালি গাড়ুইটা এটা নদী না, এটা আমাদের এখানে লোকাল জোনাল ল্যাঙ্গুয়েজ এটাকে সাঁকো বা জোড় বলি আমরা, ঠিক আছে। এই গাড়ুই নদীতে আমি দেখছিলাম এখানে অনিমেষবাবুও বসেছিলেন, ওই আন্দোলনের সরব ছিলেন। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, কল্যাণপুর হাউজিং দুটি কারণে বিখ্যাত, আমাদের যেখানে মেন সদর আসানসোল। এই কল্যাণপুর হাউজিংয়ে দুর্গাপূজা দেখার জন্য, ঠাকুর দেখার জন্য বেশ ভিড় হয়। আর আরেকটা কারণে ভিড় হয়, অনিমেষবাবুর প্রতি বছর ঘরটা ডুবে যায়, এইটার জন্য ভিড় হয়। তো এই বছর দেখছি এই লজ্জা নিবারণ করার জন্য অনিমেষবাবু তার বাড়ির সামনেটুকু এই গাড়ুই নদীটাতে ড্রেনেজ ব্যবস্থাটাকে করার জন্য একটু নদীটাকে ওয়াইড করেছেন, যে করেই হোক দীর্ঘদিন। এবং এটা আমাদেরই সাফল্য, তৃণমূলের বা অনিমেষবাবু যারা এখানে আন্দোলন করতে গেছেন তাদের নয়। আপনি চিন্তা করতে পারেন, আপনারা যদি গুগল সার্চ দেখেন গাড়ুই নদীতে, আমার কথা বিশ্বাস করতে হয় না, গুগল সার্চ দেখুন, আপনি আপনার স্টুডিও থেকে দেখুন এবং অশোকবাবুও দেখুন, দেখবেন হাউজিং আমাদের এই এলাকায় আসানসোল সদরে গাড়ুই নদী প্রশস্ত, কিন্তু হাউজিংয়ের পরেই যে এলাকা, সেই এলাকাতে অশোকবাবুদের হিম্মত নেই যে এনক্রচমেন্টের কথা অশোকবাবু বললেন, সেই এনক্রচমেন্ট হাঁটিয়ে দেওয়া। কোথাও কোথাও তো নদীর পাড় দখল হয়, এখানে নদীটাই দখল হয়ে গেছে পুরো। এবং এই গাড়ুই নদী যেমন এই যে ম্যানমেডটার ব্যাখ্যা অভিজিৎদা অন্যভাবে করলেন, পুরো বাংলাতে আমিও যদি ম্যানমেডটাকে আরেকটু অন্যভাবে দেখি, এই যে আমরা আজকে দেখছি যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, এক এই উত্তরবঙ্গ বলুন, কিংবা আমি যদি কিছুদিন আগে হিমাচল বা উত্তরাখণ্ডের কথাও ধরি, সেখানেও যে মেঘভাঙা বৃষ্টি বা ধস নামছে, তার পেছনে কি মানে এই অবৈধভাবে নগরায়ন এবং মানুষেরই কার্যকলাপ দায়ী নয় কি? কারণ আমরা যদি উত্তরবঙ্গে ধরি, সেখানে পাহাড়ে যেখানে সেখানে রেস্তোরাঁ হোটেল গজিয়ে উঠছে, বাড়ি হয়ে যাচ্ছে, একেবারে নদীর পাশগুলোতে বাড়ি হয়ে যাচ্ছে, নদীগুলো যখনই জলস্তর বেড়ে যাচ্ছে তখনই একেবারে তলিয়ে যাচ্ছে, মানে পটাপট বাড়িঘরগুলো আমরা দেখছিলাম জলের তলায় চলে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে উত্তরাখণ্ড, হিমাচলেও আমরা সেই ধরনের ছবি দেখেছি, এবং উত্তরাখণ্ডেও সেখানেও পাহাড় খোদাই করে রাস্তা তৈরি করা হচ্ছে, কিংবা বড় বড় অন্য কোনো বার রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। এই ঘটনা কি মানুষই এর জন্য দায়ী নয়? এবং অতি অবশ্য প্রশাসনও তো দায় এড়াতে পারে না। দেখুন, ন্যাচারাল ক্লাইমেটই হলে কারোর কিছু করার নেই। এবার যেটা বিষয় হচ্ছে, উনি যে বক্তব্যগুলো বলছেন, উনি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বলছেন। এখানে প্রশ্নটা হচ্ছে, যদি অতিবৃষ্টি হয়, সেক্ষেত্রে আমি বলছি না উত্তরাখণ্ডে বিজেপির সরকার, অন্য জায়গায় আবার বিজেপির সরকার, সেখানে হচ্ছে, আমি ওই জায়গা দিয়ে মেলাচ্ছি না। বিষয় যেটা হচ্ছে, আপনার ইচ্ছেটা কতটা আছে। আপনি যেটা ডিভিসিতে হচ্ছে, ডিভিসিতে আপনি চাইলে সেখানকার পলি উঠিয়ে এই বিপর্যয়টাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু কোথাও যদি 300-350 মিলিলিটার বৃষ্টি হয়, সেখানে ফ্রান্সের মতো, প্যারিস, লন্ডনের মতো ড্রেনেজ সিস্টেম থাকলে আপনি রাতারাতি কিছু করতে পারবেন না, এটা হচ্ছে বাস্তব। এবার আপনি যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলেন, তখন আমাকে উত্তরপ্রদেশ, হিমাচলকেও বলতে হবে, তাহলে সেখানে নদীর আপনি গতিপথকে চেঞ্জ করে দিয়েছেন, তাহলে সেখানে অবৈধ নির্মাণ হয়েছে, তাহলে আমাকে সেটাও বলতে হয়। এবার অন্যদিকে আপনি যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আপনি যদি প্রত্যেকটা ব্যাপার বিশ্লেষণ অবশ্যই করবেন, আমরা প্রত্যেকে পলিটিক্যাল মানুষ, কিন্তু একটা দেখতে হবে কোথায় প্রচেষ্টা থাকলে বিষয়টা এড়ানো যেত, এই আপনি বন্যার আবহটা, আর কোথায় একটা প্রাকৃতিক কারণে হচ্ছে, দুটোর মধ্যে গুগল সার্চ দেখুন, আপনি গুগল সার্চ, আপনি গুগল সার্চটা শুধু দেখুন, আপনার ফোন থেকেই দেখুন যে আমাদের জায়গাটাতে এটা আপনি আগে তো গাড়ুই নদীটাই তো হারিয়ে গেছিল, আমাদের কর্পোরেশন আমি তাই জন্যই আপনাকে পরে তো চেষ্টা করছে ওটাকে ড্রেজিং করছে, আমি যেটা ফ্যাক্ট আমি তো সেটাই তুলে ধরলাম এখানে, যেটা ফ্যাক্ট হচ্ছে আমি সেটাই তুলে ধরলাম। আপনার যদি আমি কথা ধরিনি, এতদিনে করলেও তো করছে, কিন্তু ডিভিসি যদি ডিভিসি কে বারবার প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার চিঠি দেওয়ার পর তারা পলিগুলোকে তোলে না। অভিজিৎ দা, এই ক্ষেত্রে ডিভিসি তাহলে ড্রেজিং করতে অসুবিধাটা কোথায়? প্রচেষ্টা আপনি কেমন করছেন?
আমি এই কথাটা আগের কথাটা কেটে গেল, আমি তাও বলার চেষ্টা করছি আপনাকে। দেখুন আপনি তার মানে স্বীকার করছেন যে আমিও স্বীকার করছি ডিভিসি ড্রেজিং এ তাহলে অসুবিধা কোথায়? ড্রেজিং ডিভিসি কেন করা হয়েছে, কেন করে না? আপনাদেরকে কে বলছি যে ডিভিসি ড্রেজিং করে না? এটা আপনি কিভাবে একটা আপনি শুন না, আপনি অনেক আপনি কোন একটা নোটে দেখান যে ডিভিসি লাস্ট কবে ড্রেজিং করে কত কিউসেক বালি ওখান থেকে স্যান্ড বা পলি ওখান থেকে তুলেছে, আপনারা একটা তথ্য দিন। তাহলে আমাদের আজকে আর সময় নেই। অশোক দা এবং অভিজিৎ দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে হবে। আজ আর সময় নেই নারদ, আজ এখানেই শেষ করতে হবে। নারদ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।